Hello everyone, কেমন আছেন আপনারা? Good evening and welcome to the class. Thank you so much for joining. দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছে। যারা জয়েন করেছেন প্লিজ say hi and ওয়ালাইকুম আসসালাম. Thank you so much for the salam and greetings. So good to have you guys back. All right. আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করতে যাচ্ছি. We're going to talk about strong opinion essay. আমরা আজকে strong opinion essay এর একটা টেমপ্লেট দেখব যেটা 5.5 স্ট্যান্ডার্ডে লেখা এবং we are going to discuss something which is quite unique. We are going to take a different approach to a strong opinion essay. So আজকে আমরা totally দুটা different spectrum দেখব. One is for 5.5 only, যেটা only 5.5 স্টুডেন্টদের জন্য. আপনারা তো অলরেডি জানেন যে 5.5 এর টেমপ্লেট থেকে বাকি সবাইকে কত হাত দূরে থাকতে হবে? 101 হাত. তো যারা খুব ভালো স্কোর চাচ্ছে তাদের জন্য আজকে আমি আরেকটা ফরম্যাট দেখাবো, যে ফরম্যাটে আপনি ইউ ক্যান, ইফ ইউ আর গানিং ফর 8.5 or even 9, dare I say, you can use this format, যেটা আমরা আগের এসের স্ট্রাকচারগুলোতে করিনি. ওকে, 5 প্যারাগ্রাফ এসে উইথ আ রিবাটল. দিস ইজ কোয়াইট ইউনিক ফর স্ট্রং অপিনিয়ন এসে. আই এম নট সেইং যে আপনি 4টা প্যারাগ্রাফ লিখলে আপনার এসে ভালো হবে না. ইয়েস, ইউ ক্যান রাইট 4 paragraphs and get 8.5 easily, no problem. However, if you are a very expert writer, you might need more room. You know, যখন আপনি একজন এক্সপার্ট, তখন আপনার এক্সপার্টিস দেখানোর জন্য আপনার কি লাগে? একটা বড় মাঠ লাগে, তাই না? এখন সচিন টেন্ডুলকারকে তো আর শর্ট পিচ খেলানো যাবে না. সচিন টেন্ডুলকারকে খেলাতে হলে বিশাল বড় স্টেডিয়াম লাগবে. তো একই রকম ভাবে আপনি যদি অনেক ভালো একটা ব্যান্ড স্কোর এক্সপেক্ট করেন, তাহলে আপনার জন্য কি লাগবে? একটু বড় স্টেডিয়াম লাগবে. তার মানে এসেটাও আর একটু বড় করতে হবে. তো আজকে আমরা 5 প্যারাগ্রাফ দিয়ে কিভাবে স্ট্রং অপিনিয়ন এসে লিখতে হয় সেটা দেখবো, অ্যান্ড হাউ ক্যান উই ইউজ রিবাটল বা যুক্তি খণ্ডন. যুক্তি খণ্ডনের প্যারাগ্রাফটাকে আমরা আজকে ইনক্লুড করবো স্ট্রং অপিনিয়ন এসেতে. বাট বিফোর উই ডু দ্যাট, we're going to discuss something that is very easy everyone to memorize, and that is 5.5 স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট. ওকে, সো সবার জন্যই আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ. যারা 5.5 পেতে চাচ্ছে বা 5.5 হলেই যাদের চলবে তাদের জন্য আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট. আবার যারা হচ্ছে একদম ক্রেম দালা ক্রেম, মানে একেবারে টপে যেতে চাচ্ছে, তাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ. লেটস স্টার্ট. আসেন আমরা শুরু করি. তো ফার্স্ট অফ অল, টাস্ক টু এসে, অপিনিয়ন এসে বা স্ট্রং অপিনিয়ন এসে আমরা কিভাবে চিনবো? একদম বেসিক একটা কথা, এক্সকিউজ মি, কিভাবে আমরা চিনবো স্ট্রং অপিনিয়ন এসে কে? চিনতে হলে আমাদেরকে এই দুটা প্রশ্ন মাথায় রাখতে হবে. দিস 2 কোশ্চেন্স আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে. প্রশ্ন দুটো কি? নাম্বার 1, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? আর পরেরটা কি? টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি? ঠিক আছে, সো ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি এবং টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি, এই দুটা জিনিস, এই দুটা প্রশ্ন যখনই আপনারা দেখবেন, বুঝে নিবেন যে এটা কি স্ট্রং অপিনিয়ন এসে. এই দুটো আপনাদেরকে মুখস্থ করতে হবে. ওকে, মেমোরাইজ করে ফেলতে হবে এই দুটা. ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, আরেকটা হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি. এই দুটা কোশ্চেন. ওকে, ইউ মাইট গেট সাম সিনোনিমস অফ দিস. আপনাকে হয়তো এইগুলোর কোনো একটা সিনোনিম দিতে পারে, তাই না? যেমন টু হোয়াট এক্সটেন্ট না বলে বলতে পারে যে হাউ ফার ডু ইউ অ্যাগ্রি. হাউ ফার, কতটুকু আপনি অ্যাগ্রি করছেন অথবা ডিসঅ্যাগ্রি করছেন. হাউ ফার ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি. ঠিক আছে, এরকম প্রশ্ন করতে পারে, বাট মোর অর লেস 95% টাইমে প্রশ্নটা এইরকমই হবে. তাহলে যখনই আপনাকে প্রশ্ন করব যে স্ট্রং অপিনিয়ন এসে আপনি কিভাবে চিনবেন কোনটাকে স্ট্রং অপিনিয়ন এসে বলে, তখনই আপনি বলে দিবেন যে যখন পরীক্ষাতে প্রশ্নে কোশ্চেনে এইরকম প্রশ্ন থাকবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি, তখন আমরা বুঝে নেব যে এটা একটা স্ট্রং অপিনিয়ন এসে. রাইট, ওকে, এখন আমরা 5.5 ব্যান্ড স্কোরের যে টেমপ্লেটটা আছে সেটা আগে দেখতেছি. দেখেন এই ছেলেটা কত হ্যাপি, সে 5.5 পেয়ে মনের সুখে সে, এটা কিন্তু সুখের কান্না, এটা কিন্তু দুঃখের কান্না না. ঠিক আছে, আপনারা ভুল বুঝেন না, এটা কিন্তু 5.5 এর কান্না না, এটা মানে সুখের কান্না আর কি. ভিসা পাওয়ার পরে এই কান্নাটা আসছে তার. ঠিক আছে, রাইট. সো
5.5 এর জন্য আমি যে টেমপ্লেটটা আজকে লিখেছি এটা হচ্ছে শুধুমাত্র স্ট্রং অপিনিয়ন এস এর ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র স্ট্রং অপিনিয়ন এস এর জন্য আপনারা এই টেমপ্লেটটা মুখস্থ করতে পারেন যাদের 5.5 লাগবে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, তারপরে হচ্ছে প্রবলেম সলিউশন, কজ এন্ড এফেক্ট, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা টেমপ্লেট দিচ্ছি ক্লাসে। অলরেডি প্রবলেম সলিউশন এবং কজ এফেক্টের টেমপ্লেট ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে আমরা স্ট্রং অপিনিয়ন এর টেমপ্লেটটা দেখতেছি, এন্ড তারপরে আমরা দেখব যে কিভাবে 8.5 পাইতে হবে। ঠিক আছে, ওকে। সো ফার্স্টে আমি টেমপ্লেটটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং আপনারা এখান থেকে নোট নিয়ে রাখবেন, আমি অর্থটা আপনাদেরকে বুঝাই দিব। প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনাকে যে টপিকটা দেওয়া হবে সেই টপিকটা অবশ্যই আপনাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। এখানে কোনো মাফ নাই, টপিক প্যারাফ্রেজ করতে হবে। ঠিক আছে, প্রথম যে বাক্যটা, এই বাক্যটা আপনাদেরকে নিজেকে লিখতে হবে, টপিক প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কিভাবে করে এইটার উপরে আলাদা করে স্পেশাল ক্লাস নেওয়া হয়েছে। হাউ টু প্যারাফ্রেজ জাস্ট অন দিস পার্টিকুলার টপিক আমি আলাদা একটা ক্লাস নিয়েছি। আপনারা ক্লাসটা যদি মিস করে থাকেন দেখে নিতে হবে আরেকবার, যারা দেখেছেন তারাও আবার রিভিজিট করবেন। কিভাবে আমরা প্যারাফ্রেজ করি, অল্টারনেটিভ ওয়ার্ড বসাই, অল্টারনেটিভ শব্দ। অল্টারনেটিভ শব্দ যখন বসাই তখন কিসের উপরে আমরা ফোকাস করি, ভার্বের উপরে ফোকাস করি এবং কনটেক্সটের উপরে ফোকাস করি। কিসের উপরে, ভার্ব এবং কনটেক্সট, দুটো জিনিসকে আমরা মাথায় রেখে অল্টারনেটিভ ওয়ার্ডটা চুজ করি। তাহলে অল্টারনেটিভ ওয়ার্ডের পরে যে জিনিসটা আমরা করি সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করা। সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করি। কিরকম সেন্টেন্স স্ট্রাকচার আমরা চেঞ্জ করতে পারি, যেমন আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে বানাতে পারি প্যাসিভ, বা একটা প্যাসিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ করতে পারি। আপনারা কি আমার হাতের লেখা পড়তে পারছেন মাই বিলাভেড স্টুডেন্টস, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? হাতের লেখা পড়া যাচ্ছে? আচ্ছা, না পড়া গেলে চশমা নিতে হবে, কারণ আমার হাতের লেখা খুব সুন্দর। আচ্ছা, সো সেন্টেন্স স্ট্রাকচার অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটা করা যাচ্ছে। সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করা যায়, তাই না? সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করা যায়। আর কি করা যায়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তাই না? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্য করা যায়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কন্ডিশনাল সেন্টেন্স লেখা যায়, ইফ দিয়ে কন্ডিশনাল বাক্য লেখা যায়, অথবা ক্লজ গুলোকে রিভার্স করে দেওয়া যায়। ক্লজ মানে বাক্যের যে দুটো অংশ থাকে কমা দিয়ে যুক্ত, দুটা বাক্যাংশ বলে এটাকে, ইনডেফিনিট ক্লজেস থাকে, এই ক্লজগুলোকে রিভার্স করে দেওয়া যায়। এরকম ওয়ে আছে, এগুলো হচ্ছে সবচেয়ে কমন ওয়ে। জিরান্ড আছে, জিরান্ড ইউজ করা যায়, তাই না? তাহলে একটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করা, আরেকটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা, আরেকটা কি 3 নাম্বার শর্টেন, ছোট করে লেখা টপিকটাকে। প্রশ্নের টপিকটা অনেক বড় থাকতে পারে, আপনি ছোট করে লিখবেন। তাহলে টপিক সেন্টেন্স যেটা পরীক্ষার প্রশ্নে দেওয়া হবে এইটাকে প্যারাফ্রেজ করতে হবে। কারণ হচ্ছে যে স্ট্রং অপিনিয়ন এসের ক্ষেত্রে টপিক মেনশন করাটা বা টপিক রিলেটেড কথা দিয়ে ইন্ট্রোডাকশন শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। টপিক না লিখলে এমন হতে পারে যে এক্সামিনার আপনার পুরো ইন্ট্রোডাকশনটা বাতিল করে দিতে পারে। The examiner might exclude the number of words you have written in the introduction from the total word count if your introduction has nothing related to the topic. Alright, so be careful. টপিক প্যারাফ্রেজ করা সবাইকে আমি বলবো যে এটা একটা ম্যান্ডেটরি কাজ, সবাইকে শিখতে হবে। প্রিভিয়াসে যে ক্লাসটাতে আমি প্যারাফ্রেজ নিয়ে কথা বলেছি এই উইকেই সম্ভবত, ক্লাসটা আরেকবার দেখবেন। যারা দেখেন না তারা তো দেখবেনই, যারা দেখেছেন তারাও আরেকবার রিভিজিট করবেন আজকের ক্লাসের পরে। ওকে, আচ্ছা, তাহলে টপিকটা যখন আমরা প্যারাফ্রেজ করলাম তারপর থেকে আর কোনো কিছু আপনাকে লিখতে হবে না, আপনি গেলে মুখস্থ করে দিবেন যে দিস ম্যাটার হ্যাজ জেনারেটেড আ গ্রেট ডিল অফ কন্ট্রোভার্সি লেটলি মানে কি, সম্প্রতি। তা বলছে যে সাম্প্রতিক সময়ে এই বিষয়টা, এই দিস ম্যাটার বলতে কে, এই যে প্যারাফ্রেজ করা টপিকটা, তো এই বিষয়টা সাম্প্রতিক সময়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি করেছে। While many speak strongly for it, the opponents are also firm in their opinion. এটা হচ্ছে আমাদের 5.5 স্ট্যান্ডার্ডের একটা ইন্ট্রোডাকশন। ওকে, এখানে দেখেন সবকিছু মুখস্থ, শুধু টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করেছি। ক্লিয়ার? আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমার চেহারার না, ইন্ট্রোডাকশনের। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ফার্স্ট বডি প্যারাগ্রাফে। দিস ইজ দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফ of 5.5 standard
টেমপ্লেট, মুখস্থ টেমপ্লেট। এখানে সবুজ যে লেখাগুলো আছে এগুলো আপনাদেরকে নিজেদেরকে লিখতে হবে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং এক্সাম্পল, তিনটা জিনিস শুধু আপনাদের জন্য রেখেছি আমি। ফার্স্ট আইডিয়া, সেকেন্ড আইডিয়া এবং এক্সাম্পল। ওকে, সো কি লিখেছি দেখেন যে সো হোয়াট ড্রাইভস পিপল টু সাপোর্ট সাচ আ প্রপোজিশন, এই বিষয়টাকে সাপোর্ট কেন করছে লোকজন। মাই ফার্স্ট আর্গুমেন্ট ইজ দ্যাট, আপনার প্রথম যে আর্গুমেন্ট বা প্রথম যে আইডিয়াটা সেটা এখানে লিখবেন। এখানে কি করতে হবে, আপনাকে একটু ব্রেইন স্টর্মিং করে কিছু আইডিয়া জেনারেট করতে হবে। একটা, দুইটা বা তিনটা আইডিয়া জেনারেট করতে পারলে ভালো। সেই এক আইডিয়াটাই আপনি এখানে বসাই দিবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল প্রশ্ন করা হলো আপনাকে যে শুড উই ব্যান ফেসবুক, আমাদেরকে কি ফেসবুক ব্যান করে দেওয়া উচিত কি না। আপনি হয়তো বলতে চাচ্ছেন যে ফেসবুক ইজ ভেরি ইউজফুল ফর স্মল বিজনেসেস, আপনি এটা বলেন যে মাই ফার্স্ট আর্গুমেন্ট ইজ দ্যাট ফেসবুক ইজ ভেরি ইউজফুল ফর স্মল বিজনেসেস। ক্লিয়ার? তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন এটাই হচ্ছে আপনার ফার্স্ট আইডিয়া এবং ওই কথাটাই আপনি এখানে লিখে দিবেন। তারপর কি লিখেছি, if we look around for example we can clearly see that why it is such a key element in this discussion. Besides, তারপরে সেকেন্ড আইডিয়া, cannot be ignored as well, তাহলে cannot be ignored ফেসবুক আমরা কি কাজে লাগে, ফর এক্সাম্পল ফর কমিউনিকেশন, তো ওটাই লেখেন besides communication অথবা ease of communication cannot be ignored as well, বাস ইজ অফ কমিউনিকেশন, সহজে কমিউনিকেশন করাটাকেও ইগনোর করা যায় না, এটাও একটা ফেসবুকের বেনিফিট। তাহলে সেকেন্ড পয়েন্টটা আমরা এখানে বসাবো, বিসাইডস সেকেন্ড পয়েন্ট ক্যানট বি ইগনোরড অ্যাজ ওয়েল। দ্য জেনারেল কনসেনসাস ইজ দ্যাট, এই কথাটার মানেটা একটু ক্লিয়ার হন। দ্য জেনারেল কনসেনসাস ইজ দ্যাট, যেহেতু আপনারা এটা মুখস্থ করছেন এখানে আমি একটু সুন্দর ভোকাবুলারি ব্যবহার করার চেষ্টা করেছি যাতে অ্যাটলিস্ট ভোকাবুলারি দেখে হলেও এক্সামিনার আপনাকে কিছুটা মার্কস দেয় বা আপনার একটা ভালো চান্সেস থাকে। ওকে, দ্য জেনারেল কনসেনসাস ইজ দ্যাট মানে হলো যে এইটা মানুষ মনে করে, দিস ইজ আ পাবলিক অপিনিয়ন, সবাই এটা মনে করতেছে, এটাকে বলা হয় জেনারেল কনসেনসাস। ওকে, তাহলে কি বললাম, দ্য জেনারেল কনসেনসাস ইজ দ্যাট, সাধারণ মানুষ মনে করছে যে ইট হেল্পস টু মেক আ বেটার সোসাইটি, এটা একটা ভালো সোসাইটি তৈরি করতে সাহায্য করে। জেনারেল কনসেনসাস ইজ দ্যাট ইট হেল্পস টু মেক এ বেটার সোসাইটি ইন দ্য লং রান। অ্যাপার্ট ফ্রম দিস, থার্ড পয়েন্ট, আচ্ছা 3 নম্বর পয়েন্টটা এখানে লিখেছি, এটা গ্রিন করতে মনে নাই। থার্ড পয়েন্ট, 3 নাম্বার আইডিয়া, এই যে বলেছে তিনটা আইডিয়া 1 2 and 3, থার্ড আইডিয়াটা এখানে বসাবেন, ইজ অ্যানাদার ভায়াবল আর্গুমেন্ট, ফুল স্টপ। তারপরে একটা এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পলটা আপনারা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে দিতে পারবেন। পার্সোনাল এক্সপেরিয়েন্স, যে আমি নিজে এটা করেছি বা আমার এটা কাজে লাগে, হ্যাঁ, এই কারণে আমি চাই যে এটা ব্যান না হোক, তাই না। এই যে আমরা ক্লাস করছি ফেসবুকের থ্রুতে করছি, তাহলে এটা একটা বেনিফিট ফেসবুকের, তাই না। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট বডি প্যারাগ্রাফ। ক্লিয়ার সবাই? এখানে কোনো কিছু বোঝার নাই, শুধু তিনটা আইডিয়া জেনারেট করবেন, তিনটা আইডিয়া লিখে দিবেন আর একটা এক্সাম্পল লিখবেন। পুরো 40 মিনিট টাইমে আপনার কিন্তু এতটুকুই কাজ, টপিকটা প্যারাফ্রেজ করা, তিনটা আইডিয়া লেখা আর একটা এক্সাম্পল লেখা, দ্যাট ইজ ইট। পুরো 40 মিনিটে আপনার কাজ হচ্ছে এতটুকু। বাকিটা যদি পুরোটা মুখস্থ থাকে, মুখস্থ জিনিস লিখতে আপনার কতক্ষণ লাগবে, খুব বেশি হলে 5 মিনিট, 10 মিনিটই ধরেন না, তাও তো আপনার হাতে 30 মিনিট থাকে, তাই না, প্লেন্টি অফ টাইম। আচ্ছা, সেকেন্ড বডি প্যারাতে যাই। দিস ইজ দ্য সেকেন্ড বডি প্যারা। দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো সবুজ কালি নাই, তার মানে এখানে আপনার নিজের মাথা থেকে লেখার কোনো কিছুই নাই, সবটাই আমি লিখে দিয়েছি। সেকেন্ড বডি প্যারাগ্রাফ কার জন্য, এটা 5.5 যাদের টার্গেট তাদের জন্য, 5.5 এর জন্য। কি লিখেছি, দেয়ার আর কমা অন দ্য কন্ট্রারি। কন্ট্রারি মানে কি, অন দ্য কন্ট্রারি তার মানে এটার এগেইনস্টের কথা বলছি। Several factors that show it has some drawbacks too, যে এটার এই বিষয়টার কিছু ড্রব্যাকসও আছে। To begin with, critics say that it does some harm. Critics মানে যারা নিন্দুক, তারা বলে যে এটা কিছু ক্ষতি করে, যেমন ফেসবুকের কথা বলছিলাম, যেটা কিছু ক্ষতিকর দিক আছে। And perhaps cost us valuable resources which might have been used elsewhere. দেখেন এই সেন্টেন্সটা কিন্তু মাশাআল্লাহ ছোট না, এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত আসছে। There are, comma, on the contrary, comma, several factors that show it has some drawbacks too. Full stop. আচ্ছা, দুইটা সেন্টেন্স। To begin with, comma, critics say that it does some harm and perhaps cost us valuable resources which might have been used elsewhere. যে এটাতে অনেক টাকা পয়সা সময় খরচ হয় যেটা হয়তো আমরা অন্য কোথাও ব্যবহার করতে পারতাম। ওকে, তাহলে
একটু লম্বা সেন্টেন্সও মুখস্থ করে লিখতে পারলে এক্সামিনার অ্যাটলিস্ট আপনাকে গ্রামাটিক্যাল অ্যাবিলিটির জন্য কিন্তু নাম্বার দিবে। এখানে কিন্তু আমরা টপিক রিলেটেড কোনো কথা বলতে পারতেছি না, বিকজ যখনই আপনি একটা টেমপ্লেট মুখস্থ করবেন, ইফ ইউ মেমোরাইজ এ টেমপ্লেট, তাহলে কিন্তু সেখানে টপিক রিলেটেড কোনো কিছু লেখা যায় না, বিকজ আমি তো জানি না যে পরীক্ষায় কি আসবে, তাই না? আই ক্যানট ফ্যাথম হোয়াট দ্য এক্সামিনার মাইট গিভ ইউ অ্যাজ এ কোশ্চেন। সো আমাকে এমন কিছু লিখতে হবে যেটা খুব জেনেরিক, যেটা সবকিছুর সাথে যায়। ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই উই নিড টু ওয়ার্ক অন vocabulary and grammatical range and accuracy so that at least we can make up some of the marks that we lose for task response. Alright? তারপরে কি বলছে দেখেন, জাস্ট এ মিনিট, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমি একটু ওয়েট করি। অলরাইট, ওকে। তো এখানে যে কথাটা বলছে যে critics say that it does some harm and perhaps cost us valuable resources, তাই না, which might have been used elsewhere. আচ্ছা, তারপর কি বলছে দেখি। However, I do not agree with this. দেখেন, আমরা এটার সাথে এগ্রি করছি না, বিকজ আমরা এটা সাপোর্ট করছি। Many experts in this matter have already ruled in favor of my arguments too. অনেক এক্সপার্টরাই আমার পক্ষে কথা বলেছেন। I think in the long run we will certainly benefit from encouraging such practices and development. আমার মনে হয় যে লং রানে এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। Despite some minor issues, the outcome of this practice is positive for the most part. For the most part মানে হলো বেশিরভাগ ক্ষেত্রেই কিছু ড্রব্যাকস থাকা সত্ত্বেও এটা ভালো একটা জিনিস। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বডি প্যারাগ্রাফ 5.5 স্ট্যান্ডার্ডের টেমপ্লেটের জন্য। Finally, we are writing the conclusion. This is our conclusion. কিসের জন্য? 5.5 স্ট্যান্ডার্ডের এসের জন্য। কি লেখা হয়েছে? To conclude, I would like to restate my opinion in favor of this argument. কনক্লুশনে আমি আমার মতামতটা কি করব? রিস্টেট করতেছি in favor of this argument, এইটার পক্ষে। I think this we can easily I think that হবে, তাই না? এখানে this না, I think that কারেকশন করে দিলাম। I think that we can easily mitigate the negative aspects of it and utilize it fully for the greater good of human lives. Okay, that's it. এটা হচ্ছে আমাদের স্ট্রং অপিনিয়ন এসের 5.5 স্ট্যান্ডার্ডের টেমপ্লেট। তো যারা 5.5 এম করেছেন, এটা আমি বলছি না যে 5.5 এম করাটা খারাপ কিছু। অনেকের 5.5 লাগবে বিকজ তারা স্পাউস ভিসায় যাচ্ছে, অথবা তারা ওয়ার্ক ভিসায় যাচ্ছে, অথবা কোনো একটা ইনভেস্টর ভিসায় যাচ্ছে। আমার একজন স্টুডেন্ট আছে যে ইনভেস্টর ভিসায় যাচ্ছে, তার 4.5 হলেই চলবে, 4.5 হলেই তার চলবে পরীক্ষাতে, বিকজ হি ইজ ইনভেস্টিং লাইক আ ফিউ ক্রোর্স ইন অ্যানাদার ইকোনমি, তাই না? সো ওইখানে তাকে বেশি স্কোর কিন্তু পেতে হবে না। তো এক একজনের টার্গেট এক এক রকম। যাদের 5.5 টার্গেট, তাদের জন্য দিস ইজ দ্য ওয়ে। এনিথিং অ্যাবাভ 5.5 অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দ্য প্রপার ফরম্যাট, আদারওয়াইজ ওটা আসবে না। ওকে, এখন আমরা সেই প্রপার ফরম্যাট, যেটা নাকি আমরা একটা ভালো ব্যান্ড স্কোরের জন্য ইউজ করি, 8.5 এর জন্য ইউজ করি, সেটা নিয়ে কথা বলবো। দেখেন এই মেয়েটা 8.5 পাওয়ার আনন্দে কত আনন্দিত, তাই না? শি ইজ সো হ্যাপি ইভেন থিঙ্কিং দ্যাট শি উইল গেট 8.5, রাইট? কফি খাচ্ছে। So let's start off with a particular structure. This is the structure that we're going to use today. But 8.5 স্ট্রাকচারটা আমরা 5টা প্যারাগ্রাফ লিখেছি আজকে। ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কি লিখি? What do we write in the introduction? 3T, তাই না? 3T মানে কি? 3T stands for topic, tone, thesis. এটা হচ্ছে 3T, মানে 3টা বাক্য আমাকে এখানে লিখতে হবে। We need to write 3 sentences in the introduction. First body paragraph-এর জন্য this is the structure. I for idea, S for support, E for explanation, and the last E is for example. Example এর ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে it is not mandatory for every para. If you need, you can use it once. If needed লিখে দিলাম। যে কোনো একটা প্যারাগ্রাফে লিখলেই হবে, ফার্স্ট বডি প্যারা বা সেকেন্ড বডি প্যারা, একটা প্যারাগ্রাফে লিখলেই হবে।
দুটা প্যারাগ্রাফে না লিখলেও চলবে। সেকেন্ড বডি প্যারাগ্রাফে উই ফলো দ্য সেম স্ট্রাকচার, আইসি, আইডিয়া, সাপোর্ট, এক্সপ্লানেশন অ্যান্ড এক্সাম্পল। থার্ড বডি প্যারা, যেটা আমরা আগে লিখি নাই, উই আর রাইটিং দিস ফর দ্য ফার্স্ট টাইম, দিস ইজ কল্ড রিবাটল অর যুক্তি খণ্ডন। রিবাটল প্যারাগ্রাফে আমরা যে স্ট্রাকচারটা ফলো করি সেটা হচ্ছে অপোজিং আইডিয়া, কাউন্টার আর্গুমেন্ট এবং এক্সপ্লানেশন, OCE. O for opposing idea, C for counter argument, and E for explanation. And finally, we write the conclusion, and conclusion is simply restate my opinion. আমি এখানে একটা কথা বলেছি, do not, and I repeat, do not write any new information in the conclusion. The conclusion is there to conclude everything. If you write something new, if you introduce a new idea in the conclusion, it requires you to explain it one more time, which you cannot do in the conclusion. Any new idea you want to say, you have to mention it in body para 1 or in body para 2. অনেক সময় স্টুডেন্টরা চিন্তা করে যে একটা আইডিয়া, এটা আমি রাইখা দিব, এটা আমি কনক্লুশনের মধ্যে দিব, এটা একটা সুন্দর কথা, এটা কনক্লুশনে আলাদা কিছু একটা কনক্লুশনে লিখবো। নো, কনক্লুশন শুড বি দ্য রিপিটেশন অফ হোয়াট ইউ হ্যাভ রিটেন। স্টুডেন্টরা মানে আনকমফোর্টেবল ফিল করে যে স্যার যে কথাটা উপরে বলেছি সেম কথাটাই কনক্লুশনে আবার রিপিট করব, নতুন করে কোনো কিছু বলবো না। না, বলবো না, এটাই কনক্লুশন লেখার নিয়ম। আপনি নতুন করে কোনো কিছু বলবেন না। আপনি যদি রিপিট করেন সেটাই ভালো কনক্লুশন, আর যদি নতুন কিছু লেখেন সেটা খারাপ কনক্লুশন। ওকে, তাহলে কনক্লুশন আমরা কি করি? উই রিস্টেট আওয়ার অপিনিয়ন, জাস্ট যা বলেছি সেটাকে আমরা আরেকবার সামারাইজ করে নিজেরা লিখি। এই হচ্ছে আমার ব্যান্ড 8.5 স্ট্যান্ডার্ডের একটা স্ট্রাকচার। ইন্ট্রোডাকশনে আমরা 3টি ফলো করব, টপিক, টোন, থিসিস। ফার্স্ট বডি প্যারাগ্রাফে আইসি, সেকেন্ড বডিতে আইসি, থার্ড বডিতে OCE এবং কনক্লুশনে রিস্টেট মাই অপিনিয়ন। এখন আমরা স্টেপ বাই স্টেপ এই প্যারাগ্রাফগুলোকে লিখব বেসড অন দিস পার্টিকুলার কোশ্চেন। আসেন আমরা সবাই একটু প্রশ্নটা পড়ি, কি লেখা আছে। Some people say that spending the national budget on space exploration wastes resources. কিছু মানুষ বলে যে জাতীয় বাজেটের কিছু অংশ মহাকাশ ভ্রমণের জন্য বা স্পেস এক্সপ্লোরেশনের জন্য খরচ করাটা হলো একটা ওয়েস্ট, অপচয়। দে ইনসিস্ট দ্যাট, তারা জোর গলায় বলছে যে ফান্ড শুড বি স্পেন্ট অন পিপল লিভিং অন আর্থ। যে টাকাটা স্পেস এক্সপ্লোরেশনে খরচ হচ্ছে, এটা যারা পৃথিবীতেই বসবাস করছে, আমরা যারা পৃথিবীতে আছি তাদের জীবনের জন্য খরচ করা উচিত, তাদের ভালোর জন্য খরচ করা উচিত। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? তাহলে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি এই কথাটা দেখার সাথে সাথে কিন্তু আমরা বুঝে গেলাম যে এটা কি, এটা হলো একটা স্ট্রং অপিনিয়ন এসে। এই যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি লেখাটা, এই লেখাটাই কিন্তু আমাকে কি করছে, আমাকে বুঝাই দিচ্ছে যে এটা হলো একটা কি, এটা একটা স্ট্রং অপিনিয়ন এসে, তাই না? এই যে এখানে যেটা আমি লিখেছি স্ট্রং অপিনিয়ন এসে, এটা ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি এই প্রশ্নটা দেখে আমরা বুঝলাম। এখন আপনারা সবাই এক কথায় একটু আমার কমেন্টে একটু লিখবেন, প্রত্যেকে অ্যাগ্রি করছেন না ডিসঅ্যাগ্রি করছেন। যদি অ্যাগ্রি করেন লেখেন আই অ্যাগ্রি, যদি ডিসঅ্যাগ্রি করেন তাহলে লেখেন আই ডিসঅ্যাগ্রি। দ্যাটস ইট। তাহলে আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনারা কয়জন অ্যাগ্রি করছেন আর কয়জন ডিসঅ্যাগ্রি করছেন। টপিকটা হচ্ছে যে যদি কিছু কিছু মানুষ বলছে যে স্পেস এক্সপ্লোরেশন, এই যে যেমন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, তাই না? বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে আমাদের টাকা খরচ হয়েছে, অথবা আমরা তো ছোট একটা দেশ, কিছুদিন আগে ইন্ডিয়া যাদের ইয়ে পাঠাইলো, নভোযান পাঠাইলো, তাই না? এই জন্য চন্দ্রায়ন নাকি একটা নাম ছিল, চাঁদে তারা একটা লুনার ল্যান্ডিং করেছে। তাহলে ওইটার জন্য কত কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার তাদের খরচ হয়েছে, তাই না? অনেকে বলেছে যে কত 900 কত কোটি টাকা বা রুপি যেন খরচ হয়েছে, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য রিয়েল ফিগার। ওইটা খরচ হয়েছে জাস্ট ওই প্রজেক্টের জন্য, ওই প্রজেক্টে খরচ হয়েছে ওইটা, কিন্তু পুরো সিস্টেমটা দাঁড় করাইতে কিন্তু তাদের বিলিয়ন্স অফ ডলার খরচ করতে হয়েছে ফর এ লং টাইম। তাহলে এই যে ন্যাশনাল বাজেটের একটা অংশ তারা ওইখানে খরচ করেছে, একটা বিশাল অ্যামাউন্টের রিসোর্স তারা ওইখানে দিয়েছে, সেটার পরে তারা কি পেয়েছে? চাঁদে তারা ল্যান্ডিং করতে পেরেছে, একটা লুনার ল্যান্ডিং করতে পেরেছে। এখন অনেকে বলছে যে এই টাকাটা ওখানে কেন খরচ করবো? ইন্ডিয়া তো কোনো ধনী দেশ না, তাই না? ইন্ডিয়া ইজ নট এ রিচ কান্ট্রি, ইজ নট এ ডেভেলপড কান্ট্রি। তাহলে কেন এই টাকাটা ওখানে খরচ হবে? এটা তো জনগণের জন্য খরচ করা যাইতো, তাই না? মানুষকে বিভিন্ন রকমের শিক্ষা বা বাসস্থান বা এইসবের জন্য খরচ করা যাইতো।
এটা হচ্ছে ওদের প্রশ্ন যে কেন আমরা এখানে খরচ করব, এটা তারা চাচ্ছে না। আর আপনাদের কি মনে হয়, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, যে আসলে আমাদের স্পেস এক্সপ্লোরেশনের জন্য আম, কি করা উচিত না, টাকা খরচ করা উচিত না? দেখি আপনারা কি লিখছেন। আচ্ছা, অ্যাগ্রি লিখেছেন না? অ্যাগ্রি, 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 স্ট্রংলি অ্যাগ্রি। আচ্ছা, মানে আপনারা বলছেন যে স্পেস এক্সপ্লোরেশনের জন্য টাকা খরচ করার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, অ্যাগ্রি, গ্রেট, গ্রেট, অ্যাগ্রি না? হুম, রাইট, ওকে। তাহলে বেশিরভাগই কিন্তু আপনারা অ্যাগ্রি করছেন, একজনকে পেলাম ডিসঅ্যাগ্রি, রাইট, ডিসঅ্যাগ্রি, রাইট। সো বেশিরভাগই অ্যাগ্রি করছেন, অল্প কয়েকজন ডিসঅ্যাগ্রি করেছেন, মানে অনেকেরই মনে হচ্ছে যে এই টাকাটা আমাদের জন্য খরচ করা উচিত। হাউএভার, I disagree too. I disagree. I strongly disagree. I don't think we should move fund away from space exploration and to our lives. Excuse me. কেন? বিকজ স্পেস এক্সপ্লোরেশনের কারণে আপনি, আমি, আমরা যে লাইফে কি পরিমাণ বেনিফিট পাচ্ছি এটা আসলে আমরা জানি না, এটা আসলে সাধারণ মানুষের অ্যাওয়ারনেস নাই। বাট যে মানে ইনভেনশন হয়, যে সায়েন্টিফিক এবং ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্টগুলো আসে, অ্যাডভান্সমেন্টগুলো আসে স্পেস এক্সপ্লোরেশন করার কারণে, ওইটা কিন্তু শুধু স্পেস এক্সপ্লোরেশনের ওই ফিল্ডটাতে সীমাবদ্ধ থাকে না, ওইটার এফেক্ট কিন্তু আমাদের আমাদের ডে টু ডে লাইফেও পড়ে। ওই ইনভেনশনগুলা কমার্শিয়ালাইজেশন হয় এবং সেগুলো আপনি, আমি, আমরা ব্যবহার করতে পারি। একটা মজার এক্সাম্পল দিই। বিভিন্ন রকমের ভালো ভালো ইনভেনশন, ফর এক্সাম্পল অস্ত্রশস্ত্রের দিক থেকে তো অবশ্যই, এছাড়াও রেডিও বলেন, সোনার বলেন, যেটা দিয়ে সাবমেরিন চলে, বা রেডিও কমিউনিকেশন যেটা দিয়ে প্লেন চালানো হচ্ছে এখন, ঠিক আছে, স্যাটেলাইট বলেন, এই সবগুলো, এই ধরনের জিনিসগুলো আসছিল কেন জানেন? প্রথমবার কেন আবিষ্কার হয়েছিল? ফর ওয়ার, যুদ্ধের জন্য। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছিল তখন এই ধরনের বিভিন্ন, এই যে ক্যান্ড ফুড, আপনারা যে ক্যান ফুড খান ফর এক্সাম্পল, এগুলো কেন আসছে, কোত্থেকে আসছে? যুদ্ধের সময় যখন মানুষজন হচ্ছে সরাসরি খাবার প্রিজার্ভ করতে পারতেছিল না, বা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে পাঠাতে পারছিল না, তখনই মেইনলি এই কনসেপ্টটা আসছে যে তাহলে আমরা ক্যানের ভেতরে একটা প্রিজার্ভ করতে পারবো, একটা খাবারকে কিভাবে প্রিজার্ভ করতে পারবো, এবং সেটা যেন আমরা অনেক দূর দূরান্তে, অনেকক্ষণ পর্যন্ত, অনেক দিন পর্যন্ত সৈন্যরা খেতে পারে। তাহলে ওই ক্যান্ড ফুড যেটা আমরা এখন ইজিলি, এটা আমরা সবাই ইউজ করতেছি, তাই না? এটা কেন আসছিল, এটা আবিষ্কার কেন হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হয়েছিল। রেডিও যেটা আমরা ব্যবহার করতেছি, এটা কেন হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হয়েছিল। সোনার যেটা ব্যবহার করতেছে, প্রত্যেকটা জাহাজ সোনার ব্যবহার করতেছে, সাবমেরিন সোনার ব্যবহার করতেছে, কেন? কোথা থেকে আসছে ইনভেনশনটা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আমরা সবাই যুদ্ধে লিপ্ত, সবাই একটা অ্যাডভান্টেজ চাচ্ছে, তখন এগুলো আসছে। নিউক্লিয়ার পাওয়ার কিভাবে আসছে? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসছে। আদারওয়াইজ কিন্তু মানুষ এগুলো নিয়ে এত চিন্তা করতো না। যখন একটা নিড তৈরি হয় তখন ইনোভেশন হয়, যখন নিড থাকে না তখন ইনোভেশন হয় না। এটা বলেন না যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন, একটা কথা আছে না, যে নেসেসিটি, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তখনই তো সেটার ইনভেনশন হবে। স্পেস এক্সপ্লোরেশন করার কারণে আপনি বিভিন্ন রকমের সমস্যা ফেস করতেছেন। কিভাবে আমি স্পেসে যাব, কি ধরনের রকেট আমি ব্যবহার করব, কি ধরনের ফুয়েল ব্যবহার করব, কি ধরনের ড্রেস পরবো, এই সব কিছুর কি থাকবে, এই প্রত্যেকটা ইনভেনশনের আবার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, যেগুলো আমরা বর্তমান জীবনে ব্যবহার করতেছি। ইভেন ল্যাসিক, আমরা যে চোখের ল্যাসিক করাই, এটাও কিন্তু স্পেস এক্সপ্লোরেশন থেকে আসছে। এই যে অ্যাস্ট্রোনটদেরকে ল্যাসিক করানো হয়েছে ফার্স্টে, কারণ চশমা নিয়ে তাদের যাওয়াটা ডিফিকাল্ট ছিল, বা হেলমেট পরাটা ডিফিকাল্ট হচ্ছিল। তাদের যে ড্রেসটা, সেই ড্রেসটা হচ্ছে অনেক বেশি ইনসুলেটিং, যেটা হচ্ছে ফায়ার ব্রিগেডের লোকজন ব্যবহার করতেছে। আমরা যে বিভিন্ন রকমের কর্ডলেস ডিভাইস ব্যবহার করি, ফর এক্সাম্পল কর্ডলেস কেটলি, কর্ডলেস ড্রিল মেশিন, কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার, এইগুলোও স্পেস এক্সপ্লোরেশন থেকে আসছে। মানে স্পেস এক্সপ্লোরেশন করার জন্য এই ধরনের ইনভেনশনগুলো প্রথমবার হয়েছিল। পরবর্তীতে যখন ইনভেনশনটা হয়েছে তখন তারা দেখেছে যে এটার তো অনেক কি আছে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে, তখন আস্তে আস্তে এগুলো কমার্শিয়ালাইজেশন হয়েছে। তার মানে আমরা যদি চিন্তা করি যে এই বিলিয়ন বিলিয়ন ডলার স্পেস এক্সপ্লোরেশন আসলে এটা একটা ওয়েস্ট অফ মানি, দ্যাট ইজ আ টোটালি ইনকারেক্ট কনসেপ্ট। সো আমরা আজকে, আমি যখন এসেটা লিখেছি আজকে, আমি আসলে ডিসঅ্যাগ্রি করেই এসেটা লিখেছি। আসলে আমরা ইন্ট্রোডাকশনটা দেখি। লেট মি শো ইউ
the introduction that I have written, and this is for band 8.5. কি লিখেছি দেখেন, space exploration is perhaps the ultimate achievement of modern technology and engineering. এটা হচ্ছে প্রথম বাক্য। স্পেস এক্সপ্লোরেশন সম্ভবত, এই যে পারহ্যাপস এই কথাটা, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আপনারা লিখছেন টাস্ক 2 তে। অ্যাবসলিউট কোনো কিছু লেখা ইজ নট ইনকারেক্ট, বাট ইট ইজ নট রিয়েলি আ ভেরি গুড স্ট্যান্ডার্ড। মানে আপনি যখন কোনো কিছু লিখছেন সেটার মধ্যে কি রাখতে হবে, কিছুটা প্রভিসও রাখতে হবে, কিছুটা লিওয়ে দিতে হবে। আপনি যদি বলেন যে দিস ইজ দ্য মোস্ট, দিস ইজ দ্য হাইয়েস্ট, দিস ইজ দ্য অনলি, এই যে অনলি জাস্ট মানে সুপারলেটিভ ব্যবহার করা টাস্ক 2 তে, এটা ভালো না। সব জায়গাতেই নিজের মতামতটা বলার ক্ষেত্রেও কি করবেন, হয়তো, সম্ভবত, লাইকলি, মেবি, মাইট, প্রবাবলি, পারহ্যাপস, এই শব্দগুলো ব্যবহার করবেন। এগুলো আপনার লেখার স্ট্যান্ডার্ডকে অনেক উপরে উঠাবে। তাহলে এখানে আমি ওই কথাটা বলেছি যে স্পেস এক্সপ্লোরেশন ইজ পারহ্যাপস দি আলটিমেট অ্যাচিভমেন্ট অফ মডার্ন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আধুনিক টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সম্ভবত স্পেস এক্সপ্লোরেশন। আলটিমেট ডেভেলপ অ্যাচিভমেন্ট মানে হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ওয়াইল, এখানে ওয়াইল দিয়ে শুরু হয়েছে, এই কারণে সেন্টেন্সের মাঝখানে একটা কমা দেওয়া হয়েছে। ওয়াইল ক্রিটিক্স মে সি ইট অ্যাজ এ ওয়েস্ট অফ রিসোর্সেস, যদিও যারা ক্রিটিক্স তারা এটাকে একটা রিসোর্সের ওয়েস্ট বলে মনে করতে পারে বা ওয়েস্ট বলে দেখে। আই উড আর্গিউ দ্যাট, আই উড আর্গিউ দ্যাট, আমি দাবি করতেছি বা আমি আর্গিউ করতেছি, স্পেস এক্সপ্লোরেশন লিডস টু ভ্যালুয়েবল ইনভেনশনস হুইচ ইন টার্ন মানে হলো ফলাফল স্বরূপ ইমপ্রুভ অল আওয়ার লাইভস। তাহলে এই যে প্রথম যে বাক্যটা আমরা বলেছি, দ্য ফার্স্ট সেন্টেন্স, দিস ইজ দ্য টপিক। সেকেন্ড যে বাক্যটা বলেছি, দিস ওয়ান ইজ মাই টোন। এবং লাস্ট যে বাক্যটা বলছি, এই বাক্যটা, দিস ইজ মাই থিসিস। ওকে, তাহলে কি লিখলাম, I would argue that space exploration leads to valuable inventions which in turn improves all our lives. যে স্পেস এক্সপ্লোরেশনের কারণে অনেক ভ্যালুয়েবল ইনভেনশন হয় যেগুলো পরবর্তীতে আমাদের জীবনকে ইমপ্রুভ করে। From modern air travel to cordless vacuum cleaner, space exploration has left its mark on every facet of our lives. এই যে facet of our lives, এটার মানে হলো জীবনের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে দেখেন এই যে ফ্রম এবং টু এর যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ইন্ট্রোডাকশনে ব্যবহার করেছি। এয়ার ট্রাভেল থেকে শুরু করে ভ্যাকুয়াম ক্লিনার পর্যন্ত, মানে অনেক বড় একটা জিনিস থেকে শুরু করে একেবারে ছোট একটা জিনিস পর্যন্ত সব কিছুতে। আমি যদি বলি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, কথাটা যে আমরা বলি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এটা বলে আমি কি বুঝাই? এটা বুঝি কি আমরা সত্যি সত্যি বুঝাই যে টেকনাফ থেকে তেঁতুলিয়াই বুঝাই? না, আমরা বুঝাই যে সর্বত্র, এভরিওয়্যার, তাই না? এটা কিন্তু লিটারাল মিনিং করে না, এটা একটা কন্টেক্সচুয়াল মিনিং করে। যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আছে, তার মানে কিন্তু এই না আসলেই টেকনাফে গিয়ে আমি এটা পেয়েছি বা তেঁতুলিয়াতে পেয়েছি, এরকম না। এটা মানে হচ্ছে যে দেশের সর্বত্রই অ্যাভেলেবল, জিনিসটা খুব সহজে পাওয়া যায়। একই রকম ফ্রম এয়ার ট্রাভেল অথবা এয়ারক্রাফট থেকে শুরু করে ভ্যাকুয়াম ক্লিনার, দুটা অনেক অনেক ডিফারেন্স না? একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এর মানে হলো এভরিওয়্যার। ওই কথাটাই পরের বাক্যে আমি লিখেছি যে এভরি ফ্যাসেট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। বানানটা দেখে রাখেন, ফ্যাসেট, FACET। From modern air travel to cordless vacuum cleaner, space exploration has left its mark on every facet of our lives, as we shall discuss in this essay. এই যে কথাটা বললাম, এই কথাটা হলো আমার পারপাস, এসের পারপাস, যেটা হচ্ছে থিসিস। এটা হাইফেন দিয়ে আমি বললাম যে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে এই স্পেস এক্সপ্লোরেশনের প্রভাব আছে, যেটা আমরা এই এসেতে ডিসকাস করব। ওকে, এটা হচ্ছে একটা ব্যান্ড 8.5 স্ট্যান্ডার্ডের ইন্ট্রোডাকশন। টপিক, টোন এবং থিসিস, ভোক্যাবুলারি, সেন্টেন্সের স্ট্রাকচার, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রত্যেকটা বিষয়ে চিন্তা করে তারপরে আপনাকে স্কোর দেওয়া হয়।
কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্য দেখে কিন্তু স্কোর দেওয়া হয় না। যখন সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট হারমোনি ক্রিয়েট হয়, তখন আপনি একটা ভালো স্কোর পাবেন। ওকে? নেক্সট প্যারাগ্রাফটাতে যাই। ফার্স্ট বডি প্যারা। আমরা আজকে ৩ টা বডি প্যারাগ্রাফ লিখব। প্রথম বডি প্যারাতে কি লিখেছি দেখেন? Space exploration presents countless challenges, and to tackle these, scientists come up with ingenious inventions. This is my idea. This is my idea. যে স্পেস এক্সপ্লোরেশনের থেকে আমরা অনেক রকম কাউন্টলেস অগণিত চ্যালেঞ্জেস বা ডিফিকাল্টি আমরা ফেস করি, এবং এই ডিফিকাল্টিগুলোকে ট্যাকেল করার জন্য সায়েন্টিস্টরা কাম আপ উইথ মানে তৈরি করেন ইঞ্জিনিয়াস ইনভেনশনস। খুব জিনিয়াস ইনভেনশন বা ইউনিক কিছু ইনভেনশন তারা তৈরি করেন। আলটিমেটলি এটা হচ্ছে আমার একটা লিঙ্কিং ওয়ার্ড, এই কারণে এখানে একটা কমা দিয়েছি। আলটিমেটলি সাচ ইনভেনশনস, এই ধরনের ইনভেনশনগুলো আর ইউজড ইন আদার কমার্শিয়াল সেক্টরস, দাজ ইম্প্রুভিং অল আওয়ার লাইফস। তাহলে প্রথমে সায়েন্টিস্টরা ইনভেন্ট করেন স্পেস এক্সপ্লোরেশনের চ্যালেঞ্জগুলোকে ট্যাকেল করতে, কিন্তু পরবর্তীতে আলটিমেটলি এই ইনভেনশনগুলো কমার্শিয়ালি বিক্রির জন্য তৈরি করা হয় এবং আমাদের সবার জীবনকে ইমপ্রুভ করে। এই যে কথাটা আমি বললাম, আলটিমেটলি কথাটা, এই কথাটা হচ্ছে আমার সাপোর্ট। আচ্ছা, এখন আমরা কি দিচ্ছি? এখন আমরা এক্সপ্লানেশন দিচ্ছি। এক্সপ্লানেশন কি লিখেছি দেখেন? মডার্ন এয়ারক্রাফট টেকনোলজি ইউজড বাই কমার্শিয়াল এয়ারলাইন্স। কমার্শিয়াল এয়ারলাইন্স বা কমার্শিয়াল কথাটা বারবার কেন আসতেছে? বিকজ কমার্শিয়াল তখনই হয় কোনো কিছু যখন সেটা সাধারণ মানুষ কিনতে পারে। সাধারণ মানুষ যখন কোনো একটা কিছুর অ্যাক্সেস পায় তখন সেটাকে বলা হয় কমার্শিয়াল। মানে তখন সেটা আমাদের সাধারণ মানুষের জীবনটাকে এফেক্ট করলো। এই জন্য আমরা কমার্শিয়াল কথাটাকে আনতেছি বারবার। তাহলে মডার্ন এয়ারক্রাফট টেকনোলজি যেগুলো এই কমার্শিয়াল এয়ারলাইন্স গুলো, নভ এয়ার বা আরো যেসব এয়ার গুলো আছে তাই না, বাংলাদেশ এয়ারলাইন্স বলেন, এই যে এয়ারলাইন্স গুলো তারা যে ব্যবহার করতেছে, আর সেফার, এই টেকনোলজি গুলো সেফার থ্যাঙ্কস টু দ্য রিসার্চ ডান বাই রকেট ইঞ্জিনিয়ার্স। রকেট ইঞ্জিনিয়াররা যে রিসার্চগুলো করেছেন, সেই রিসার্চের কারণেই আজকের কমার্শিয়াল এয়ারক্রাফটগুলো এত সেফ। এক্সপ্লেনেশনের পরে যেটা আমরা দিয়েছি সেটা কি? এক্সাম্পল। এক্সাম্পল ফর ইনস্ট্যান্স, এটা হচ্ছে এক্সাম্পলের লিঙ্কিং ওয়ার্ড। ফর এক্সাম্পল, দ্য ল্যান্ডিং গিয়ার্স অফ কমার্শিয়াল এয়ারক্রাফট হ্যাজ বিন radically improved because of the advancements in space exploration. ওকে, তাহলে দেখেন ল্যান্ডিং গিয়ার কি জিনিস? হোয়াট ইজ এ ল্যান্ডিং গিয়ার? প্লেন যখন নামে তখন যে চাকাটা বের হয়, 3টা চাকা, সামনে একটা চাকা, পেছনে পাখা থেকে 2টা চাকা বের হয়, এগুলোকে বলা হয় ল্যান্ডিং গিয়ার। এবং প্লেনের যে চাকার যে টায়ারটা, এই টায়ারটা কিন্তু আমাদের সাধারণ গাড়ির টায়ারের মতো না, বিকজ ডেফিনেটলি প্লেন একটা বিশাল বড় একটা যান এবং এটার ওয়েট অনেক বেশি, অনেক জোরে এসে ল্যান্ড করতেছে, ওঠার সময় অনেক জোরে চলতেছে। সাধারণ টায়ার কিন্তু এখানে ইউজ করা যায় না। এটার জন্য একটা স্পেশাল রাবার, একটা স্পেশাল কম্পোনেন্ট, একটা স্পেশাল ম্যাটেরিয়াল রকেট ইঞ্জিনিয়াররা ডেভেলপ করেছিলেন তাদের কাজে, স্পেস এক্সপ্লোরেশনের জন্য। পরবর্তীতে ওই সেম টায়ারটা এখন সব কমার্শিয়াল এয়ারলাইন্সে ব্যবহার হচ্ছে। তার মানে এই ল্যান্ডিং গিয়ারটা কিন্তু অনেক বেশি সেফ করেছে আমাদের এয়ার ট্রাভেলকে। কেন, কিভাবে আসছে এই আবিষ্কারটা? রকেট ইঞ্জিনিয়ারদের কারণে আসছে। তো সেটা তো হইতো না যদি স্পেস এক্সপ্লোরেশন না হইতো, তাই না? তাহলে দিস ইজ দ্য ফার্স্ট আইডিয়া, যেটাকে আমরা সাপোর্ট, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করলাম। অলওয়েজ রিমেম্বার দ্যাট ইফ ইউ ক্যান এক্সপ্লেন ইউর আইডিয়া প্রপারলি, দেন ইউর আইডিয়া ইজ গুড। আপনি শুধু আইডিয়া দিলেন, কোনো এক্সপ্লেনেশন বা কোনো সাপোর্ট দিলেন না, তাহলে কিন্তু দ্যাট ইজ নট এ ভেরি গুড এসে। ওকে, এখন আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফে যাচ্ছি। সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমরা আমাদের আরেকটা আইডিয়াকে প্রেজেন্ট করব। ভেঞ্চারিং আউটসাইড আওয়ার অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে স্পেস এক্সপ্লোরেশনের একটা সিনোনিম দিয়েছি। ভেঞ্চারিং আউটসাইড আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের এই যে অ্যাটমসফিয়ার মানে কি, যে বায়ুমণ্ডল, সেটাকে অ্যাটমসফিয়ার বলে। এই অ্যাটমসফিয়ারের বাইরে যাওয়া, ভেঞ্চার মানে কোনো কিছু, কোনো জায়গায় ট্রাভেল করা, কোনো জায়গায় যাওয়া, এটাকে বলা হয় ভেঞ্চার। বলছে ভেঞ্চারিং আউটসাইড আওয়ার অ্যাটমসফিয়ার ইজ পার্টিকুলারলি ডিফিকাল্ট, বেশ কঠিন, অ্যাজ অ্যাস্ট্রোনটস ক্যান বি এক্সপোজ টু এক্সট্রিম টেম্পারেচার্স।
তাহলে যারা অ্যাস্ট্রোনটস, যারা মহাকাশচারী, তারা কিন্তু এক্সট্রিম টেম্পারেচারে এক্সপোজড হয়। কিভাবে? কখনো কখনো দেখা যাচ্ছে যে অনেক গরম, আবার কখনো দেখা যাচ্ছে অনেক ঠান্ডা। মানে জাস্ট সূর্যের আলোটা পড়তেছে কিনা তার উপর ডিপেন্ড করে। ইট ক্যান বি ভেরি কোল্ড অর ইট ক্যান বি ভেরি হট। সো টেম্পারেচার, এক্সট্রিম টেম্পারেচারে তারা পড়তেছে। অ্যাজ এ রেজাল্ট, materials that were first developed to make space suits are now being used by firefighters. Materials that were first developed, ম্যাটেরিয়াল যেগুলো প্রথম তৈরি হয়েছিল টু মেক স্পেস স্যুট বানানোর জন্য, আর নাও বিং ইউজড, এখন ব্যবহার করা হচ্ছে বাই ফায়ার ফাইটার্স টু সেভ থাউজেন্ডস অফ লাইভস। মানুষের জীবন বাঁচাতে এখন ফায়ার ফাইটাররা সেই সেম ম্যাটেরিয়াল ব্যবহার করছেন। ইঞ্জিনিয়ার্স হ্যাভ মিনিয়েচারাইজড মানে কি? মিনিয়েচারাইজ মানে হচ্ছে ছোট করা, টু মেক ইট স্মল। ফর এক্সাম্পল, একটা সময় ছিল যখন ফোনের চার্জার অনেক বড় ছিল, রাইট? বড় বড় ফোনের ব্রিক থাকতো, বা ল্যাপটপের চার্জারগুলো অনেক বড় ছিল, এখন কত ছোট হয়ে গেছে। স্মার্টফোনস অর ফোনস, রাইট, লাইট, এভরিথিং, মেনি টেকনোলজিস হ্যাজ বিকাম স্মলার, মিনিয়েচারাইজড। কেন? এগুলোরও কিন্তু এখানে কি আছে, কারণ স্পেসে যখন যায় তখন খুব বড় জিনিস পাঠানো যায় না, বা ভারী জিনিস পাঠানো যায় না। এভরি সিঙ্গেল গ্রাম, এভরি সিঙ্গেল আউন্স ইজ ক্যালকুলেটেড। আপনি কি নিতে পারবেন, কতটুকু নিতে পারবেন, সবকিছু তারা হালকা তৈরি করার চেষ্টা করে। এবং এই হালকা করতে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল পরবর্তীতে আবিষ্কার হয়েছিল। কার্বন ফাইবার বলেন, বা বিভিন্ন জিনিসগুলোকে ছোট করা, হালকা করা, এই জিনিসটা স্পেস এক্সপ্লোরেশনের কারণে কিন্তু দ্রুত হয়েছে। এখানে আমরা বলেছি যে ইঞ্জিনিয়াররা কি করেছে, সার্টেন টুলসকে, কিছু কিছু টুলকে ছোট করেছেন, মিনিয়েচারাইজড করেছেন, which later found huge commercial success, এবং পরবর্তীতে এগুলো কমার্শিয়াল সাকসেস হয়েছে, মানে সাধারণ মানুষ এগুলো কিনেছে। ব্যাটারি অপারেটেড ভ্যাকুয়াম ক্লিনার, মানে কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনারের কথা বলছি, অ্যান্ড ড্রিল মেশিনস আর এক্সাম্পলস অফ সাচ টেকনোলজি, এবং এগুলো হচ্ছে সেটার এক্সাম্পল। তাহলে দেখেন, আমরা আইডিয়া দিয়েছি, তাই না? অ্যাজ এ রেজাল্ট দিয়ে আমরা সাপোর্ট দিয়েছি, তারপরে ইঞ্জিনিয়ারদের দিয়ে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি, এবং ব্যাটারি অপারেটেড এটা দিয়ে আমরা এক্সাম্পল দিলাম। তাহলে আইডিয়া, সাপোর্ট, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল, এইভাবে আমরা একটা প্যারাগ্রাফকে প্রপারলি ডেভেলপ করতেছি। একটা আইডিয়া দিচ্ছি, সেই আইডিয়াটাকে প্রপারলি ডেভেলপ করতেছি। প্রপার আইডিয়া, প্রপার কন্টেক্সচুয়াল ভোকাবুলারি ইজ জাস্ট চেরি অন টপ। আমি যে শব্দটা লিখেছি, আমি যে সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সটাই আপনাকে লিখতে হবে, ব্যাপারটা এরকম না। এই শব্দটা লিখতে হবে, এরকম না। কিন্তু আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার, নট এ টেমপ্লেট। দিস ইজ এ রেসিপি, নট ফুড পান্ডা। ওকে, 5.5 এর টেমপ্লেটটা হচ্ছে ফুড পান্ডা। দিস ইজ আ গরমে মিল, নিজে বানাচ্ছেন এটাকে। এখন আমরা রিবাটলের প্যারাগ্রাফটাতে যাব। উই আর গোইং টু স্টার্ট দ্য রিবাটল প্যারাগ্রাফ। রিবাটল মানে যুক্তি খণ্ডন। যুক্তি খণ্ডনটা আমরা কিভাবে করি, যে এতক্ষণ তো আমরা আমাদের নিজেদের পক্ষের কথাটাই বললাম। ইউজুয়ালি স্ট্রং অপিনিয়ন এসেতে আমরা আর কারো কথা শুনি না। স্ট্রং অপিনিয়ন এসেতে আমরা আর কারো কথা শুনি না। উই অনলি ফোকাস অন আওয়ার আইডিয়া, উই অনলি ফোকাস অন আওয়ার অপিনিয়ন, অ্যান্ড উই এক্সপ্লেইন দ্যাট অপিনিয়ন, উই exemplify that opinion, and we establish that opinion. However, in a rebuttal paragraph, we can allow some concession to the other party. যারা এটার সাথে ডিসএগ্রি করছে তাদের কথাটাকে জাস্ট আমরা মেনশন করব, ওইটাকে আমরা এক্সপ্লেন করব না, ওইটাকে আমরা জাস্টিফাই করব না। জাস্ট তাদের কথাটাকে আমরা মেনশন করব, যে অনেকে এই কথাটা বলে বাট এটা ভুল, অনেকে এটা বলে এটা রং। এইভাবে হচ্ছে আমরা রিবাটল করি। ঠিক আছে, আপনারা একটা রিবাটলের প্যারাগ্রাফ দেখেন, তারপরে কনসেপ্টটা বুঝতে পারবেন কিভাবে করছি। দেখেন কি লিখেছি এখানে, যে সাম মাইট সে, এটা হচ্ছে অন্যরা কি বলে। সাম মাইট সে গভর্নমেন্ট ফান্ডিং অফ স্পেস মিশনস শুড বি ডাইভার্টেড টু আদার সেক্টরস। এটা কি? এটা হচ্ছে আদার্স অপিনিয়ন, ঠিক আছে, বা অপোজিং ভিউ, অন্যদের যে ভিউটা, অন্যদের যে মতামতটা। ঠিক আছে, যে কেউ কেউ বলে গভর্নমেন্ট ফান্ডিংটা ডাইভার্ট করে সরিয়ে অন্য সেক্টরে নেওয়া উচিত। এবার দেখেন, এটা হচ্ছে আমার রিবাটল। দিস ইজ মাই রিবাটল। আমরা ডিসএগ্রি করছি। আই কন্টেন্ড, কন্টেন্ড মানে এটাকে ডিসএগ্রি করা। আই কন্টেন্ড such a notion on the grounds that,
অন দ্য গ্রাউন্ডস দ্যাট, নোশন মানে হলো আইডিয়া, যে এইরকম একটা আইডিয়াকে আমি কন্টেন্ট করছি। আমরা বলি না যে কিসের ভিত্তিতে কন্টেন্ট করতেছো, কিসের ভিত্তিতে তুমি আমার সাথে ডিসঅ্যাগ্রি করছো, ওই কথাটার ইংরেজি হচ্ছে অন দ্য গ্রাউন্ডস দ্যাট, এইটার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ভিত্তি মানে কি? মাটি, তাই না? গ্রাউন্ড। অন দ্য গ্রাউন্ডস দ্যাট, যে আমি এই কথাটার সাথে, এই আইডিয়াটার সাথে দ্বিমত পোষণ করছি, অন দ্য গ্রাউন্ডস দ্যাট, এই ভিত্তিতে যে দ্য ওভারঅল রিসোর্সেস অ্যালোকেটেড ফর ভ্যারিয়াস প্ল্যানেটারি এক্সপ্লোরেশন, প্ল্যানেটারি এক্সপ্লোরেশন হচ্ছে স্পেস এক্সপ্লোরেশনের আরেকটা সিনোনিম, is only a tiny fraction of the national budget. কারণ আমাদের ন্যাশনাল যে বাজেট, টোটাল ওভারঅল একটা কান্ট্রির যে বাজেট, সেটার সাথে যদি আপনি স্পেস এক্সপ্লোরেশনের জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে সেটাকে তুলনা করেন, ইট উড বি আ ভেরি স্মল পার্সেন্টেজ। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট যে পাঠিয়েছি সেটার জন্য টোটাল যে খরচ হয়েছে সেটাকে যদি আপনি পুরো দেশের ন্যাশনাল বাজেটের সাথে কম্পেয়ার করেন, দেখবেন যে সেটা খুবই ছোট, নগণ্য একটা অ্যামাউন্ট, খুব বড় কোনো অ্যামাউন্ট না। দেশ যদি আরো বড় হয়, ইন্ডিয়ার তো বিশাল ন্যাশনাল বাজেট, তাই না? তো ওই ন্যাশনাল বাজেটের সাথে যদি আপনি চিন্তা করেন যে তার লুনার ল্যান্ডিংয়ে কত কোটি টাকা খরচ হয়েছে, ইট উড বি আ ভেরি টাইনি অ্যামাউন্ট। তার মানে আপনি এখান থেকে যে টাকা সরায় আপনার ন্যাশনাল বাজেটে অনেক বড় কোনো ডিফারেন্স পড়বে, ব্যাপারটা এরকম না। দ্যাটস ওয়াই আই কন্টেন্ট, এটা তো অনেক বড় কোনো অ্যামাউন্ট না যে এখান থেকে আমাকে ডাইভার্ট করতে হবে। আচ্ছা, সেকেন্ড কথাটা কি বলেছি? অলদো, যদিও, ক্রিটিক্স ডু নট অলওয়েজ অ্যাকসেপ্ট দিস, যদিও ক্রিটিকরা সবসময় এটাকে মানতে চায় না, বাট স্পেস এক্সপ্লোরেশন হ্যাজ ইমপ্রুভড ইচ অফ আওয়ার লাইভস বোথ ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। জাস্ট দেখেন দুটো সেন্টেন্স, তিনটা সেন্টেন্স আমরা এখানে বলেছি। একটা অপোজিং আইডিয়া দিয়েছি, সেটাকে রিবাটল দিয়েছি, তারপরে আবার আরেকটা অপোজিং আইডিয়া এবং রিবাটল দিয়েছি একসাথে। যদিও ক্রিটিকরা এটা সবসময় মানতে চায় না, কিন্তু স্পেস এক্সপ্লোরেশন আমাদের সবার জীবনকে প্রভাবিত করেছে, আইদার ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি, সরাসরি অথবা একটু ঘুরিয়ে হলেও আমরা স্পেস এক্সপ্লোরেশন দিয়ে এফেক্টেড হয়েছি। ওকে, তো দিস ইজ আ রিবাটল। অপোজিং আইডিয়াটাকে জাস্ট টাচ করে যাবেন, অপোজিং আইডিয়াটাকে ব্যাখ্যা করা যাবে না, সাপোর্ট দেওয়া যাবে না, এক্সাম্পল দেওয়া যাবে না, জাস্ট মেনশন করে ওটাকে কি করতে হবে? ডিনাই করে দিতে হবে, নাল অ্যান্ড ভয়েড করে দিতে হবে। Now let's go to the conclusion, the last paragraph, আমাদের আজকের লাস্ট প্যারাগ্রাফ। To conclude, I would like to reiterate my unequivocal support. Reiterate মানে পুনরায় ব্যক্ত করা, unequivocal support মানে হলো ক্লিয়ার, unyielding, একেবারে মানে ফার্ম, জোরালো। unequivocal support মানে জোরালো সাপোর্ট। I would like to reiterate my unequivocal support for more government funding in space exploration and to create public awareness regarding its numerous positive outcomes. এই যে ক্লাসের শুরুতে যারা অ্যাগ্রি করেছিল যে না, ফান্ডিং দেওয়া যাবে না স্পেস এক্সপ্লোরেশনে, তাদেরকে কি করতে হবে? এই ধরনের জনতাকে জাগাতে হবে, অ্যাওয়্যার করতে হবে। ক্রিয়েট অ্যাওয়ারনেস রিগার্ডিং নিউমেরাস পজিটিভ আউটকামস, যে কিরকম আউটকাম আসতে পারে। ওকে, তাহলে থার্ড বডি প্যারাগ্রাফটা আমরা স্ট্রং অপিনিয়ন এসেতে ব্যবহার করব, অনলি ফর স্ট্রং অপিনিয়ন এসে। রাইট, স্ট্রং অপিনিয়ন এসে আসলে আমরা থার্ড বডি প্যারাগ্রাফটা, রিবাটল প্যারাগ্রাফটা ব্যবহার করব। অন্য কোনো এসে ক্ষেত্রে আমরা আলাদা করে সেপারেট কোনো প্যারাগ্রাফ করি না। রাইট, জাস্ট ফর স্ট্রং অপিনিয়ন এসে। ডিসকাশন এসেতে বা যেটা আমরা বলি যে ডিপ্লোম্যাটিক এসে, ডিপ্লোম্যাটিক এসেতে you might write another separate paragraph to elaborate your own opinion. However, that is not necessary because in that case যেটা হয়ে যাবে, আপনার কনক্লুশন এবং আপনার থার্ড প্যারাগ্রাফটা would be very very similar. So it's better to write your opinion in the conclusion rather than making a separate paragraph. ডিপ্লোম্যাটিক এসেতে আমরা তিনটা প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ করবো না, আমরা দুটো প্যারাগ্রাফই করব, সবগুলো এসেতেই দুটো করব। স্ট্রং অপিনিয়ন এসেতেও আপনি চাইলে দুটো প্যারাগ্রাফ লিখতে পারেন, আমরা দুটো প্যারাগ্রাফ দিয়েও এসে করিয়েছি ক্লাসে। রিবাটল প্যারাগ্রাফটা একটা এক্সট্রা প্যারাগ্রাফ যদি আপনার সময় থাকে। দেখেন এই এসেটা কিন্তু অলমোস্ট 300 ক্রস করেছে, খুব বেশি না, 320 বা এরকম, বাট দ্যাট ইজ বিকজ আই রোট ইট। আমি যখন লিখেছি তখন আই ওয়াজ ভেরি কেয়ারফুল যে ওয়ার্ড কেমন হচ্ছে, কতগুলো হচ্ছে। I have a fairly মানে
মানে আমার লেখাটা কি হয়েছে অনেক বেশি কনডেন্সড একটা লেখা। মানে আপনি যখন লিখতে যাবেন তখন ৩ টা প্যারাগ্রাফ করলে অটোমেটিক্যালি আপনার লেখাটা অনেক রান অন করবে, অনেক বড় হয়ে যাবে। সো ইউ মাইট নট হ্যাভ এনাফ টাইম in the exam to write 3 body paragraphs. কনক্লুশন লেখার টাইম না পেলে তো হবে না, তাই না? রিভিশন না দিতে পারলে তো দ্যাটস a lost project. So if you have time, if your typing is fast enough, if your handwriting is fast enough, and you can actually make rebuttals, then write 3 body paragraphs, no problem. Okay. So in my last exam, I have written 3 body paragraphs with rebuttals because my typing skill is very fast. Comparatively, not very fast. Comparatively আর কি সাধারণ মানুষের চাইতে মানুষের মতোই অনেকটা। রাইট? না দেখে আমি টাইপ করতে পারি না। দেখেই টাইপ করতে হয়। So I wouldn't say very fast. Okay. Fast enough to write 3 body paragraphs in the IELTS exam. 40 minutes. অলরাইট? সো আপনাদের যদি ওই মানে ডেভেলপমেন্টটা করতে পারেন তাহলে আপনারা লিখবেন। আদারওয়াইজ রিস্ক নেওয়ার দরকার নাই। ২ টা বডি প্যারাগ্রাফ লিখেও খুব ভালো স্কোর পাওয়া সম্ভব। ঠিক আছে? অলরাইট? সো দিস ইজ আওয়ার ফরম্যাট ফর ব্যান্ড 8.5। এখন আমি আপনাদের জন্য যেটা মানে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি বাসায় কিভাবে আসলে রাইটিংটাকে আগায় নিবেন, কিভাবে বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমি ৩ টা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কিভাবে আপনারা বাসায় একটু ডেভেলপ করতে পারেন আপনাদের লেখাটাকে এবং রাইটিংটাকে আরেকটু পলিশ করতে পারেন। এখন কিন্তু পলিশিং করতে হবে। যা শিখেছেন সেই জিনিসগুলোকে এখন একটা জায়গায় এস্টাবলিশ করতে হবে, এক জায়গায় আনতে হবে। এনে এবার একটু পলিশিং এর কাজে আসতে হবে। ঠিক আছে? কি পড়েছি, কোথায় কি পড়েছি সব ইনফরমেশন গুলোকে কম্পাইল করতে হবে এক জায়গায়। এবং এই কাজটা আপনাকেই করতে হবে। আপনি নিজে যখন একটা জিনিস নিয়ে বসবেন যে ঠিক আছে আজকে আমি টাস্ক 1 নিয়ে বসলাম, স্যারের ক্লাসগুলো সামনে নিয়ে বসলাম, আমি এই কাজটা করব। আমি একটু কম্পাইলেশন করব যে কি লিখতেছে, কি বলতেছে স্যার। এই জিনিসগুলোকে আমি একটু লিখবো, নিজের মতো করে একটা নোট নিব। এটা আপনার মানে মোটামুটি একদিনেই আপনার রাইটিং এর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার মাথায় আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপরেও আমি বাসায় আপনাদেরকে জন্য ৩ টা কাজের কথা বলেছি এখানে। The first যে কাজটা করতে বলছি সেটা হচ্ছে read all the previous questions and generate ideas. আম অলরেডি আমি গ্রুপে একটা ফাইল আপলোড করেছি যেখানে এসের কোয়েশ্চেন এর কালেকশন আছে। অনেকগুলো এসে কোয়েশ্চেনস দেওয়া আছে। ওই সবগুলো কোয়েশ্চেন পড়তে হবে। তার মানে রিসেন্ট যে প্রিভিয়াস কোয়েশ্চেনস গুলো কেমব্রিজ তো আছেই। কেমব্রিজের বাইরে আমি যে নোটটা ডকুমেন্টটা শেয়ার করেছি গ্রুপে সেটাতে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন পড়তে হবে। যদি কারো কাছে না থাকে আমাকে নক দেন। আমি দরকার হলে গ্রুপে আবার আপলোড করে দিব। সেকেন্ড যে কথাটা বলেছি সেটা হচ্ছে জেনারেট আইডিয়াস। এই যে কোয়েশ্চেনগুলো পড়তেছেন প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে আপনি ওইখানেই একটা প্রিন্ট করে নিবেন। প্রিন্ট করে আপনি দরকার হলে ওইটার পেছনের বা ওইটার পাশেই আপনি টুকটাক কিছু আইডিয়া লিখবেন। ২ টা ৩ টা আইডিয়া লিখবেন যে এই এসেটা আসলে পরীক্ষায় আমি কি লিখব? কি ধরনের আইডিয়া লিখব? যদি আইডিয়া মাথায় না আসে তাহলে গুগল করবেন। আদারওয়াইজ যে লিজের একটা আইডিয়ার বই আমি গ্রুপে আপলোড করেছি। যারা পান নাই যদি না পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। দরকার হলে আমি আবার আপলোড করে দিব। ওই এটা থেকেও আপনারা চাইলে আইডিয়া পড়তে পারেন। বাট আইডিয়া জেনারেট করার জন্য কোন বই-টই আসলে ঘাটা ঠিক হবে না। বিকজ আপনি একটা পার্টিকুলার এর আইডিয়া চাচ্ছেন। সেটা আপনি লিজের বইয়ের কত নাম্বার পেজে খুঁজবেন। মানে পুরা বই ঘাঁটতে হবে। তার চেয়ে বেটার আপনি একটা গুগল সার্চ করেন। এটার ব্যাপারে আপনি একটা ভালো কিছু আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে? সো রিড অল দ্য প্রিভিয়াস কোয়েশ্চেনস অ্যান্ড জেনারেট আইডিয়াস। আইডিয়াগুলো আগে থেকে জেনারেট করা থাকলে পরীক্ষায় আপনার জন্য ইজি হবে। সেকেন্ড যে কথাটা বলেছি, রাইট অ্যাট লিস্ট 1 প্যারাগ্রাফ এভরি ডে। দেখেন আমি কিন্তু এসেও বলি নাই। আমি বলছি প্যারাগ্রাফ। তার মানে আপনারা তো ভাই এত ব্যস্ত মানুষ। মানে সবাই হচ্ছেন সব বিজনেস ম্যাগনেট, বড় সরকারি কর্মচারী, বেসরকারি কর্মকর্তা, হর্তাকর্তা সব। ঠিক আছে? তো আপনারা তো টাইমই পান না পড়াশোনা করার জন্য। মানে সময় পেলে কানাডা যাবো এরকম একটা ব্যাপার। তো যাদের সময় খুবই কম তাদের জন্য এই কথাটা বলেছি। দরকার হলে একটা প্যারাগ্রাফ লেখেন। জাস্ট রাইট 1 ইন্ট্রোডাকশন। রাইট আ বডি প্যারাগ্রাফ। একটা বডি প্যারাগ্রাফ লিখতে কতক্ষণ লাগবে? ১০ মিনিট। ১৫ মিনিটে ধরেন। আপনি যদি বলেন যে, "স্যার মানে আমার সারাদিনে ১৫ মিনিট সময়ও নাই বের করার মতো।" তাহলে তো হবে না ভাই। আরে প্রাইম মিনিস্টারেরও তো ১৫ মিনিট টাইম হয়। তাই না? সো মেক সিউর টু রাইট এট লিস্ট 1 প্যারাগ্রাফ। আপনি নিয়ত করে বসেন যে আমি শুধু একটা ইন্ট্রোডাকশন লিখব। দেখবেন যে ইন্ট্রোডাকশনের পরে বডিটাও আপনার লিখতে ইচ্ছা করবে, কনক্লুশনটাও লিখতে ইচ্ছা করবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা, আজকে সন্ধ্যায় আমি ২ ঘন্টা পড়ব। আজকে সন্ধ্যায় আমি ২ ঘন্টা পড়ব বা ৩ ঘন্টা পড়ব, কালকে সকালে পড়ব। এই ২ ঘন্টা ৩ ঘন্টার জীবনেও আসবে না। আপনি চিন্তা করবেন আজকে আমি জাস্ট 15 মিনিটস পড়ব, 5 মিনিটস পড়ব। ঠিক আছে? এতটুকু চিন্তা করে জাস্ট বসেন। বসার পরে দেখবেন যে বাকিটা এমনিই হবে। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দিবে। সো রাইট এট লিস্ট 1 প্যারাগ্রাফ এভরি ডে। একটা ইন্ট্রোডাকশন বা একটা হ্যাঁ,
কনক্লুশন আপনি লেখার চেষ্টা করেন। নেক্সট যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে স্টাডি অল মাই স্যাম্পল আনসার্স রিলিজিয়াসলি। রিলিজিয়াসলি একটা কথা বলেছি। রিলিজিয়াসলি মানে কি? রিলিজিয়াসলি মানে হলো মানে থরলি, টোটালি থরলি আরকি। ঠিক আছে? থরলি এটাকে আপনি পড়েন। প্রত্যেকটা স্যাম্পল আনসার বাসায় খুব থরলি পড়েন। যতগুলো স্যাম্পল আনসার লিখেছি আমরা এতগুলো ক্লাস করেছি যে যতগুলো ক্লাস আমাদের হয়েছে, সবগুলো ক্লাসে আমরা স্যাম্পল আনসার লিখেছি। স্যাম্পল আনসারগুলোকে আপনারা থরলি পড়েন। স্যাম্পল আনসারগুলো থেকে শব্দ শিখেন, সব স্যাম্পল আনসারগুলো থেকে আইডিয়া লেখেন। স্যাম্পল আনসারগুলোকে স্টাডি করেন, ডাইসেক্ট করেন, মুখস্থ করেন। দেখবেন যে এইখান থেকে ফ্রেজেস, সেন্টেন্সেস আপনি সব ধরনের এসেতে, সব ধরনের লেখাতে ইউটিলাইজ করতে পারতেছেন। অলরাইট? তো এই ৩ টা কাজ আপনাদের জন্য আমি বলব যে মাই অ্যাডভাইস এই ৩ টা কাজ আপনারা করেন। নাম্বার 1 যেটা বললাম, রিড অল প্রিভিয়াস কোয়েশ্চেনস, যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেনস আছে এবং জেনারেট আইডিয়া। সেকেন্ডটা হচ্ছে রাইট এট লিস্ট 1 প্যারাগ্রাফ এভরিডে অ্যান্ড থার্ড হচ্ছে read all my sample answers religiously with full concentration. Alright? So, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমার কথা ছিল। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাভ a wonderful evening. Thank you so much for your participation and enthusiasm. আপনারা যারা মানে প্রত্যেকটা ক্লাসে ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতেছেন, পার্টিসিপেট করতেছেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতেছেন, তাদের জন্য সত্যি আসলে আমি মন থেকে দোয়া করি যাতে আপনাদের আম স্বপ্নটা পূরণ হয় এবং অনেকেই আপনারা অনেক সময় অনেক সুন্দর কথা লিখে আমাকে পাঠান। আমার খুব ভালো লাগে যে কখনো আপনাদের সাথে আমার দেখা হয় নাই বাট স্টিল you guys don't fail to show your gratitude and I am blessed and in your service for that. দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।